চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা অ্যামোনিয়ার প্রস্তুতি, অ্যামোনিয়ার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম আর ব্যবহার নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্সের দিক দিয়ে পি ব্লকের গ্রুপ 15 নাইট্রোজেন ঘটিত এই যৌগ অ্যামোনিয়া খুব ইম্পর্টেন্ট, এবং আমরা জানি অ্যামোনিয়া হেবার পদ্ধতিতে তৈরি হয় নাইট্রোজেন আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে। সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। প্রথমে পরীক্ষাগারে প্রস্তুতি দেখে নেব। অ্যামোনিয়ার পরীক্ষাগারে প্রস্তুতি। অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি। তো পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। উপাদানগুলোর বিকারকগুলোর নাম সংকেত সব মনে রাখতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করে পরীক্ষাগারে অ্যামোনিয়া তৈরি করা হয়। ফলে সংঘটিত বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করে পরীক্ষাগারে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি, অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটার সাহায্যে পরীক্ষাগারে অ্যামোনিয়া তৈরি করা হয়, মনে রাখতে হবে। তাহলে আমরা এই মুহূর্তে পরীক্ষাগারে আজকে আমরা অ্যামোনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যামোনিয়ার পরীক্ষাগারে প্রস্তুতি, অন্যান্য প্রস্তুতি, অ্যামোনিয়া ধর্ম। তো পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তথা কলিচুনের মিশ্রণকে উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় এবং সংঘটিত বিক্রিয়া হলো এটি। এক্ষেত্রে নোটবুক দিয়ে দুই একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে যে উৎপন্ন অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। নিম্ন অপসারণে সংগ্রহ করা হয় না, মনে থাকবে। নিম্ন অপসারণে সংগ্রহ করা হয় না, কারণ অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য। এ কারণে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। সেই সঙ্গে আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে। উৎপন্ন এই অ্যামোনিয়াকে সালফুরিক অ্যাসিড বা P2O5 অথবা CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না, শুষ্ক করা হয় না বা যায় না। কেন বলো তো? কেন এই সমস্ত যৌগ দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না? কারণ এরা কি করে? কারণ এরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। আর বিক্রিয়া করলে তো অ্যামোনিয়াকে আর শুষ্ক করা যাবে না। সে কারণে এই সমস্ত যৌগ দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না, কারণ অ্যামোনিয়ার সঙ্গে এরা বিক্রিয়া করে। আমরা বিক্রিয়াগুলো যদি দেখি, যেমন অ্যামোনিয়া সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম সালফেট। সে কারণে সালফুরিক অ্যাসিড দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না। অন্যদিকে আমরা যদি P2O5 দেখি, অ্যামোনিয়া P2O5 এর সঙ্গেও বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে, অ্যামোনিয়াম ফসফেট। সে কারণে P2O5 দিয়েও শুষ্ক করা যায় না। আবার ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েও শুষ্ক করা যায় না, কারণ অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং CaCl2 8NH3 যুত যৌগ তৈরি করে। ফলে এই সমস্ত যৌগ দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না। অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় যেমন পরাচুন, কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড, কঠিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অ্যামোনিয়া শুষ্ক করা যায়, শুষ্ক করা যায়। এই হলো পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির বিভিন্ন তথ্য। নিশ্চয় মনে থাকবে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির বিভিন্ন তথ্য। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তথা কলিচুনের মিশ্রণকে উত্তপ্ত করে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের মিশ্রণকে উত্তপ্ত করে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়।
উৎপন্ন অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না, কারণ অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য, অধিক দ্রাব্য হওয়ার জন্য জলের নিম্ন অপসারণ দ্বারা শুষ্ক করা যায় না। অ্যামোনিয়াকে সালফুরিক অ্যাসিড দিয়ে শুষ্ক করা যায় না, কারণ বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। P2O5 দিয়েও শুষ্ক করা যায় না, কারণ P2O5-এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে। ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েও শুষ্ক করা যায় না, কারণ অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে যৌগ যৌগ গঠন করে। আমরা যদি পরাচুন বা কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কঠিন পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, তাহলে এই সমস্ত যৌগ দিয়ে পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়াকে শুষ্ক করা যায়। আমরা অ্যামোনিয়ার এবার অন্যান্য প্রস্তুতি দেখব। আরও অন্যান্য জায়গা থেকে আমরা অ্যামোনিয়াকে প্রস্তুত করতে পারি। যেমন অ্যামোনিয়া ঘটিত কিছু লবণ আছে যাদের তাপীয় বিয়োজনে আমরা অ্যামোনিয়া পেতে পারি। এছাড়া কিছু ধাতব নাইট্রাইট আছে, যে সমস্ত ধাতব নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণের ফলে আমরা অ্যামোনিয়া পেতে পারি। এরকম কিছু অন্যান্য পদ্ধতি আমরা দেখে নিব, অন্যান্য পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া পাওয়া যেতে পারে। এরকম দুই একটা পদ্ধতি আমরা জেনে নিব। অন্যান্য পদ্ধতি, অন্যান্য পদ্ধতি যেমন প্রথম পদ্ধতি আমরা দেখব অ্যামোনিয়াম লবণ। অ্যামোনিয়াম লবণের তাপীয় বিয়োজন। অ্যামোনিয়া লবণের যদি তাপীয় বিয়োজন করা হয়, তাহলে কিছু কিছু অ্যামোনিয়া লবণ থেকে আমরা অ্যামোনিয়া পেতে। অ্যামোনিয়াম লবণের তাপীয় বিয়োজন যেমন অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেটকে যদি তাপ দেওয়া যায়, তাহলে অ্যামোনিয়াম সালফেট বিয়োজিত হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম বাইসালফেট আর অ্যামোনিয়া। এভাবে অ্যামোনিয়াম সালফেটের তাপীয় বিয়োজনে আমরা অ্যামোনিয়া পেতে পারি। এছাড়াও আরও যৌগ আছে যে যৌগের তাপীয় বিয়োজনে অ্যামোনিয়াম যৌগ, যেমন অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেটের তাপীয় বিয়োজনে আমরা কিন্তু অ্যামোনিয়া পেতে পারি। অ্যামোনিয়াম ফসফেটের তাপীয় বিয়োজনে এই অ্যামোনিয়া তৈরি হয়। এভাবে কিছু অ্যামোনিয়াম লবণ আছে যে সমস্ত লবণের তাপীয় বিয়োজনে আমরা অ্যামোনিয়া পেতে পারি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় এই সমস্ত যৌগ বলে তাপীয় বিয়োজনের প্রভাব লিখো, বা এদের তাপীয় বিয়োজনে উৎপন্ন পদার্থের নাম লিখো, গ্যাসীয় পদার্থ কী উৎপন্ন ইত্যাদি ক্ষেত্রে। এছাড়াও আমরা দেখব কিছু ধাতব নাইট্রাইট। ধাতব নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণে অ্যামোনিয়া পাওয়া যায়। আর্দ্র বিশ্লেষণ, ধাতব নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণে আমরা অ্যামোনিয়া পেতে পারি। এরকম কিছু যৌগ আছে, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইটে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এভাবে ধাতব নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি অন্যান্য পদ্ধতিতে। এছাড়া যেমন আছে অ্যালুমিনিয়াম নাইট্রাইট। অ্যালুমিনিয়াম নাইট্রাইটেরও আর্দ্র বিশ্লেষণের ফলে আমরা অ্যালুমিনিয়াম পেতে পারি। ফলে এই সমস্ত ধাতব নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণের ফলে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। সুতরাং আমরা মনে রাখব, অন্যান্য পরীক্ষাগারে প্রস্তুতি ছাড়াও অন্যান্য পদ্ধতি আছে অ্যামোনিয়া প্রস্তুতির। ওরকমই হলো অ্যামোনিয়াম ঘটিত লবণের তাপীয় বিয়োজন, যেমন অ্যামোনিয়াম সালফেট। যৌগের নামগুলোর সাথে সংকেত মনে রাখার চেষ্টা করবে। অ্যামোনিয়াম সালফেটকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে অ্যামোনিয়া পাওয়া যায়। অ্যামোনিয়াম ফসফেটকে উত্তপ্ত করলেও অ্যামোনিয়া পাওয়া যেতে পারে। এছাড়া কিছু ধাতব নাইট্রাইট আছে, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। এই সমস্ত নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণের ফলেও অ্যামোনিয়া পাওয়া যেতে পারে। এভাবে আমরা অন্যান্য পদ্ধতির থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। এবার আমরা দেখব অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি। আমাদের একদম কমন পদ্ধতি অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি। হেবার পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আমরা অ্যামোনিয়া তৈরি করে থাকি। এবং বাণিজ্যিক প্রস্তুতি সবসময় মাথায় রাখবে যে যাতে লাভজনক পদ্ধতিকে আমরা বাণিজ্যিক পদ্ধতি বলবো, যেখানে লাভজনক পদ্ধতিতে আমাদের বিক্রয়জাত পদার্থ পাওয়া যায়। তো আমরা এবার শিল্প প্রস্তুতি পড়ব। অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি। শিল্প প্রস্তুতি, আর এই শিল্প প্রস্তুতিটার নাম হেবার পদ্ধতি।
হেবার পদ্ধতি। ঠিক আছে, আর হেবার পদ্ধতিতে যে বিক্রিয়াটা ঘটানো হয় সেটা হলো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই বিক্রিয়াটা হলো হেবার পদ্ধতির বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা হলো তাপদায়ী বিক্রিয়া। ঠিক আছে, আমরা এই বিক্রিয়াটার উপর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা কি করে বাড়ানো যায়, কি ব্যবস্থা নিলে পরে অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়বে, লাভজনক পদ্ধতিতে অ্যামোনিয়া পাওয়া যাবে, সেই ঘটনাটাকে বলা হয় ভৌত রাসায়নিক নীতি। ভৌত রাসায়নিক নীতি আমরা অ্যাপ্লাই করব এবং যে বিজ্ঞানীর আলোচনা থেকে, বক্তব্য থেকে, সূত্র থেকে আমরা এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিজ্ঞানীর নাম হলো লা শাতেলিয়ার। কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থার উপর উষ্ণতার প্রভাব, চাপের প্রভাব, অনুঘটকের প্রভাব, এই প্রভাবগুলো নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানী লা শাতেলিয়ার এবং লা শাতেলিয়ার নীতিটা আমরা অ্যাপ্লাই করে আমরা সহজে সিদ্ধান্তে আসতে পারি কীরকম চাপ, কীরকম উষ্ণতা থেকে NH3 প্রোডাকশনটা সবথেকে বেশি হয়। তো আমরা দেখে নিব হেবার পদ্ধতি, যে শিল্প প্রস্তুতির হেবার পদ্ধতির প্রথমে উষ্ণতার প্রভাব দেখে নিব। উষ্ণতার এই বিক্রিয়াটার সাম্যাবস্থার পর উষ্ণতার প্রভাব কীরকম বোঝা গেছে। দেখো বিক্রিয়াটাতে সম্মুখ বিক্রিয়া, এটাই সামনের দিকে, এই বিক্রিয়াটাকে সম্মুখ বিক্রিয়া বলা হয় আর উল্টোটাকে পশ্চাৎ বিক্রিয়া বলা হয়। সম্মুখ বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়, তাই কি না? তাহলে সম্মুখ বিক্রিয়ার তাপ উৎপাদক। ঠিক আছে, সম্মুখ বিক্রিয়া হলো তাপ উৎপাদক, অর্থাৎ বিক্রিয়াটা তাপদায়ী। সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদক। ফলে কি বলতো, লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী কি হবে? লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়াটা যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যায় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ যেদিকে তাপ শোষিত হবে সেদিকে। ফলে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী নিম্ন উষ্ণতা, যেহেতু বিক্রিয়াটাতে সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, ফলে নিম্ন উষ্ণতায় NH3 উৎপাদন বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে। বোঝা গেছে, এটা হলো লা শাতেলিয়ারের নীতি। কিন্তু কি বলতো, বাস্তবে দেখা যায় কি, বাস্তবে নিম্ন উষ্ণতায়, মনে রাখবে, বাস্তবে নিম্ন উষ্ণতায় বিক্রিয়ার হার খুব কম হয়, হার খুব কম, প্রোডাকশন বেশি হয় না, বিক্রিয়ার হার খুব কম হয়, এটাই বাস্তব। ঠিক আছে, দেখা গেছে কি, দেখা গেছে 700 কেলভিন উষ্ণতায় NH3 উৎপাদন সর্বাধিক হয়। বোঝা গেছে, এই 700 কেলভিন উষ্ণতায় অ্যামোনিয়ার উৎপাদন সর্বাধিক, সেজন্য এই বিক্রিয়াটা কিন্তু 700 ডিগ্রি সিতে ঘটানো হয়। এই 700 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় অপটিমাম উষ্ণতা। এই হলো উষ্ণতার প্রভাব, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে দেখো দেখি, এই বিক্রিয়াটার উপর আমরা বিভিন্ন বিষয়ের প্রভাব যদি আলোচনা করি, কি করে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি করা যাবে, বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে আমরা লা শাতেলিয়ার নীতিটাকে প্রয়োগ করতে চাইছি, তাতে দেখতে পাচ্ছি যেহেতু সম্মুখ বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, ফলে লা শাতেলিয়ার নীতি অনুসারে কম উষ্ণতা বিক্রিয়াটা সম্মুখী হবে। কিন্তু বাস্তবে দেখা যায় কম উষ্ণতা আবার বিক্রিয়ার হার খুব কম হয়। উষ্ণতা বাড়িয়ে কমে দেখা গেছে 700 কেলভিন উষ্ণতায় উৎপাদন সর্বাধিক হয়। এ কারণে এই বিক্রিয়াটার 700 কেলভিন উষ্ণতাকে বলা হয় অপটিমাম উষ্ণতা। এই হলো উষ্ণতার প্রভাব। এই জন্য হেবার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটি 700 কেলভিন উষ্ণতায় ঘটানো হয়। আমরা এবার দেখব চাপের প্রভাব কীরূপ হবে। চাপ বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে না হ্রাস পাবে? লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী সম্মুখ বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ বাড়ালে বিক্রিয়াটা সেই দিকে ধাবিত হবে যেদিকে চাপ কম। আবার চাপ তো লেখা থাকে না, চাপ কোন দিকে কম, যেদিকে অণুর সংখ্যা কম সেদিকে চাপ কম। পদার্থ বিক্রিয়া আমরা যদি দেখি, বিক্রিয়ক পদার্থের 1 অণু আর 3 অণু 4 অণু, আর বিক্রিয়াজাত পদার্থের 2 অণু, ফলে সম্মুখ বিক্রিয়ার চাপ হ্রাস পায়। ফলে লা শাতেলিয়ার নীতি অনুসারে চাপ বাড়ালে বিক্রিয়াটা সম্মুখী হবে, অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। আমরা তাই দেখি
অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতিতে চাপ বাড়ালে কিন্তু অ্যামোনিয়ার প্রোডাকশনটা বাড়তে থাকে এবং 200 ATM চাপে অ্যামোনিয়ার উৎপাদন সর্বাধিক হয়। সে কারণে এই বিক্রিয়াটা 200 ATM চাপে ঘটানো হয়। ফলে তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। চাপের প্রভাব, চাপের প্রভাব কি বলবো? সম্মুখ বিক্রিয়ায় অণুর সংখ্যা, সম্মুখ বিক্রিয়ায় অণুর সংখ্যা তথা চাপ হ্রাস পায়। ঠিক আছে, ফলে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী কি হবে? নীতি অনুযায়ী উচ্চ চাপে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে। বাস্তবে 200 ATM চাপে NH3 সর্বাধিক উৎপন্ন হয়। এজন্য এই চাপকে কি বলা হবে? অপটিমাম চাপ বলা হয়। এই হলো চাপের প্রভাব, নিশ্চয় মনে থাকবে। তাহলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির আমরা ভৌত রাসায়নিক নীতি নিয়ে আলোচনা করছি। কি করে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়ানো যেতে পারে, অ্যামোনিয়ার উৎপাদনের হার বাড়ানো যেতে পারে। তাতে আমরা দেখলাম চাপের প্রভাব, লা শাতেলিয়ারের নীতি অ্যাপ্লাই করে দেখলাম যেহেতু সামনের দিকে অনুসংখ্যা হ্রাস পায় ফলে চাপ হ্রাস পায়, আর চাপ হ্রাস পেলে লা শাতেলিয়ারের নীতি অনুসারে চাপ বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা। বাস্তবে আমরা তাই দেখি চাপ বৃদ্ধির সাথে সাথে অ্যামোনিয়ার উৎপাদন বাড়তে থাকে এবং 200 ATM চাপে অ্যামোনিয়ার উৎপাদন সর্বাধিক হয়। তো এই সমস্ত চাপ মনে রাখবে, এই সমস্ত চাপ আর উষ্ণতা প্রয়োগ করলেই যে অ্যামোনিয়ার উৎপাদন সর্বাধিক হবে সে কথাটা কিন্তু ঠিক নয়। কারণ অ্যামোনিয়ার উৎপাদনটা আবার অনুঘটক উদ্দীপক এই সমস্ত বিষয়ের উপরও কিন্তু নির্ভর করে। ফলে দ্রুত প্রোডাকশনের জন্য আমরা কিন্তু অনুঘটকও ব্যবহার করি। অনুঘটক ফলে হেবার পদ্ধতিতে যে অনুঘটক ব্যবহার করে মনে রাখবে আয়রন অক্সাইড অনুঘটক। আয়রন অক্সাইডকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। আয়রন অক্সাইড হলো অনুঘটক, সেই সঙ্গে অনুঘটক উদ্দীপক। অনুঘটক উদ্দীপক যারা অনুঘটকের কার্যকারিতা বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় অনুঘটক উদ্দীপক। অনুঘটক উদ্দীপক যেমন পটাশিয়াম অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ, অথবা আমরা মলিবডিনাম চূর্ণকে অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করে থাকি হেবার পদ্ধতিতে। ফলে আয়রন অক্সাইড হলো অনুঘটক, আর এই মিশ্রণ পটাশিয়াম অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ অথবা মলিবডিনাম চূর্ণ মিশ্রণকে অনুঘটক উদ্দীপক হিসাবে ব্যবহার করে 200 ATM চাপে 700 কেলভিন তাপমাত্রায় যদি হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া প্রোডাকশনটা সর্বাধিক হবে। ফলে এই সমস্ত শর্ত অ্যাপ্লাই করে বাণিজ্যিকভাবে আমরা কিন্তু লাভজনকভাবে অ্যামোনিয়া তৈরি করি হেবার পদ্ধতিতে। অ্যামোনিয়ার ভৌত ধর্ম আমরা পরীক্ষাগারে প্রস্তুতি দেখলাম, অন্যান্য প্রস্তুতি, সেই সঙ্গে বাণিজ্যিকভাবে হেবার পদ্ধতি অ্যামোনিয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। তোমরা বলতে পারবে যে হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় তাতে অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয়? আমরা অ্যামোনিয়ার যদি ভৌত ধর্ম দেখি তো মনে রাখবে ল্যাবরেটরিতে তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ থাকেই, এটা কিন্তু বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাসীয় পদার্থ, আর এর সংস্পর্শে আসলে চোখে জল নির্গত হয়, সেই সঙ্গে এর গাঢ় জলীয় দ্রবণ, খুব গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। আমরা এই তথ্যগুলো ছোট করে মনে রাখার চেষ্টা করব। ভৌত ধর্ম তথ্য 1 নম্বর, এটা বর্ণহীন,
আর এটা ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, আর এর সংস্পর্শে আসলে চোখে জল নির্গত হয়। আর অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ প্রায় 35%। গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া বলা হয়, মনে থাকবে, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। সেই সঙ্গে আরও একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে যে লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি সাবধানে খোলা উচিত। বুঝা গেছে? নাহলে কি হতে পারে বলো তো, চোখে মুখে অ্যামোনিয়া ছিটকে পড়তে পারে এবং সেক্ষেত্রে কি হতে পারে, অন্ধত্বের কারণ হতে পারে। এই ভৌত ধর্ম হিসাবে এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে মনে রাখবে অ্যামোনিয়া বর্ণহীন এবং অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাসীয় পদার্থ। অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে চোখে জল নির্গত হয়। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ প্রায় 30% জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আর লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খুব সাবধানে খোলা উচিত, নাহলে চোখে মুখে ছিটকে এসে পড়তে পারে এবং অন্ধত্বের কারণ হতে পারে। সেই জন্য অ্যামোনিয়া কী করে খুলবো ছিপি তলে, অ্যামোনিয়াকে ঠান্ডা করে খোলা উচিত। বোঝা গেছে? বোতলটাকে ঠান্ডা করে তারপর ছিপিটা খুব সাবধানে খোলা উচিত। এগুলো ভৌত ধর্মের মধ্যে আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো দেখব। অ্যামোনিয়া বহু ধরনের রাসায়নিক ধর্ম বহন করে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ, বিভিন্ন ধর্মগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে প্রথম ধর্ম যেটা দেখব অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম বা ক্ষার ধর্ম। তো অ্যামোনিয়ার যে নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। আর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান থাকায় অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া লুইস ক্ষার হিসাবে আচরণ করে, যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে। তোমরা বলতে পারবে লাইকার অ্যামোনিয়া কত পার্সেন্ট জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে? আমরা দেখব যেমন অ্যামোনিয়া কি করে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ তৈরি করে, লবণ গঠন করে। যেমন দেখো অ্যামোনিয়া HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। এবং এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ দুটো গ্যাসের বিক্রিয়া একটা কঠিন তৈরি হয়। ফলে মনে রাখবে বিক্রিয়াটা দুটি গ্যাসের বিক্রিয়ায়, মনে রাখবে এই বিক্রিয়াটা হলো সেই বিক্রিয়া উদাহরণ যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন উৎপন্ন হয়। মনে থাকবে, এই হলো এর ক্ষার ধর্ম। তাহলে অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির, তবে জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন গঠনের মাধ্যমে ক্ষার ধর্ম দেখায় না। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে এ কিন্তু ক্ষার ধর্ম দেখাতে পারে। যেমন HCl
এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে, এবং এটা হলো দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন উৎপন্ন হওয়ার উদাহরণ। অ্যামোনিয়ার যেহেতু নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ফলে অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে, জটিল যৌগ গঠন। দ্বিতীয় ধরনের বিক্রিয়া জটিল যৌগ গঠন। অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে। কেন জটিল যৌগ গঠন করে বলো তো? কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেনের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় আছে, ফলে সন্ধিগত ধাতুগুলো যে ফাঁকা ডি অরবিটাল আছে, সেই ফাঁকা ডি অরবিটালে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দানের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করে লিগেন্ড হিসাবে নিজে আচরণ করে। ফলে আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব যে সন্ধিগত যে ধাতুগুলো আছে, সন্ধিগত ধাতুর ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল বর্তমান, মনে থাকবে। আর এইদিকে অ্যামোনিয়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ওই ফাঁকা ডি অরবিটালে দান করতে পারে, ফলে ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে এবং নিজে লিগ্যান্ড হিসাবে আচরণ করে। ফলে কি হয়? জটিল যৌগ গঠিত হয়। এই তথ্যের আকারে আমরা কেন জটিল যৌগ গঠন করতে পারে, কিভাবে জটিল যৌগ হয়, কে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে, কে গ্রহণ করে, আমি তথ্যের আকারে এখানে লিখে রাখলাম। এবার এরকম জটিল যৌগ গঠনের দুই একটা উদাহরণ, যেমন সিলভার ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আজকে থেকে মনে রাখবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এরকম জটিল যৌগ তৈরি হবে। এই জটিল যৌগ তৈরি হবে। জটিল যৌগটার নাম বলতে পারবে? জটিল যৌগটার নাম হবে ডাইঅ্যামিন সিলভার এখানে 1 যোজ্যতায় আছে ক্লোরাইড। আরেকটা উদাহরণ দেওয়ার যদি চেষ্টা করি, যেমন কপার সালফেটের সাথে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এই জটিল যৌগ তৈরি হবে। এরকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে জটিল যৌগ তৈরি করতে পারে। এই জটিল যৌগটা 4টা অ্যামোনিয়া আছে। জটিল যৌগটার নাম টেট্রাঅ্যামিন কপার এখানে 2 যোজ্যতায় আছে কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট। এরকম অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে। মনে থাকবে তো? তাহলে অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারার কারণ কি বলো তো? অ্যামোনিয়ার নাইট্রোজেনের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় বর্তমান, আর সন্ধিগত ধাতুগুলোর আবার ডি অরবিটাল ফাঁকা বর্তমান। ফলে অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ওই সমস্ত সন্ধিগত ধাতু ফাঁকা ডি অরবিটালে দান করতে পারে, এবং এইভাবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করতে পারে। ফলে নিজেকে লিগ্যান্ড হিসাবে আচরণ করে এবং জটিল যৌগ উৎপন্ন হয়। এভাবে জটিল যৌগ উৎপন্ন হয়। আমরা পরের ধর্ম অ্যামোনিয়া চলে যাব। অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে দেখব অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া 2 রকম হয়। সেটা নির্ভর করবে অ্যামোনিয়ার পরিমাণের উপর। ফলে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে দেখব অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন পদার্থ কি হবে, সেটা নির্ভর করবে কিন্তু অ্যামোনিয়ার পরিমাণের উপর। ফলে তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া আমরা দেখব ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, এবং ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া কি করবে?
অ্যামোনিয়ার পরিমাণের উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে। বোঝা গেছে? কি উৎপন্ন হবে সেটা অ্যামোনিয়ার পরিমাণ। দেখো, যদি ক্লোরিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায় এবং অ্যামোনিয়া যদি অতিরিক্ত হয়, অ্যামোনিয়া যদি অতিরিক্ত হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে তৈরি হবে নাইট্রোজেন আর অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়া অতিরিক্ত হলে নাইট্রোজেন আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কিন্তু যদি ক্লোরিন অতিরিক্ত হয়, ফলে অ্যামোনিয়ার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটায় এবং ক্লোরিন যদি অতিরিক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা যৌগ তৈরি হবে। কি তৈরি হবে? NCl3 আর তৈরি হবে HCl। ভিন্নভাবে তৈরি হবে। বোঝা গেছে? সেটা পরিমাণের উপর নির্ভর করবে। এবং এই যৌগটা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এটা একটা হলুদ বর্ণের যৌগ, হলুদ বর্ণের তৈলাক্ত। মনে রাখবে এটা হলুদ বর্ণের তৈলাক্ত বিস্ফোরক পদার্থ। এটা এই যৌগটা তৈরি হয় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, হলুদ, তৈলাক্ত এবং বিস্ফোরক। এই হলো ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। ফলে ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি উৎপন্ন হবে সেটা কিন্তু নির্ভর করবে অ্যামোনিয়ার পরিমাণের উপর। অ্যামোনিয়ার পরিমাণ যদি বেশি হয়, তাহলে নাইট্রোজেন আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর যদি অ্যামোনিয়ার পরিমাণ কম, ক্লোরিনের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই তৈলাক্ত বিস্ফোরক পদার্থ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আর HCl উৎপন্ন হবে। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, ক্লোরিনের আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দেখে নিই, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, অ্যামোনিয়া। এবং এই বিক্রিয়াটা প্রায় 450 থেকে 473 কেলভিন আর 200 ATM চাপে বিক্রিয়াটা ঘটানো হয়। মনে থাকবে 450 থেকে 473 কেলভিন এবং 200 ATM চাপে যদি বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ইউরিয়া তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, ONH4। পরের ধাপে এটা তাপে বিয়োজিত হয়, ইউরিয়া তৈরি করে। এই হলো, আমরা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি এই উষ্ণতা প্রয়োগ করি, এত চাপ প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে। এই যৌগটা হলো ইউরিয়া তৈরি হয়। এই বোঝা গেছে? এই হলো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। ফলে অ্যামোনিয়া প্রায় বিভিন্ন যৌগের সঙ্গে বিক্রিয়া করে নানান যৌগ তৈরি করে। আমরা অ্যামোনিয়ার পরের বিক্রিয়া দেখব, কিন্তু তার আগে তোমরা বলতে পারবে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া যে তৈলাক্ত বিস্ফোরক পদার্থটা উৎপন্ন হয়, সেই যৌগটার নাম কি? আমরা দেখব এবার অ্যামোনিয়ার ধাতুর সঙ্গে বিক্রিয়া। আমরা দেখব ধাতুর সঙ্গে বিক্রিয়া, এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতুর সঙ্গে, মনে থাকবে পটাশিয়াম, সোডিয়াম, এই সমস্ত ধাতুর সঙ্গে যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়া অ্যামাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে, অ্যামাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন আমরা যদি দেখি সোডিয়ামের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সোডামাইড তৈরি হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো ধাতুর সঙ্গে, তীব্র ধাতুর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে অ্যামাইড উৎপন্ন হয় আর হাইড্রোজেন উৎপন্ন হয়। আমরা যদি পরের বিক্রিয়া, যেমন পটাশিয়ামের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া, তাহলে পটাশিয়াম অ্যামাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এইভাবে ধাতুগুলোর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে? এই হলো ধাতুর সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়ার ভালো বিক্রিয়া। এরপরে আমরা দেখব অ্যামোনিয়ার যে অন্যান্য বিক্রিয়াগুলো আছে, যেমন অ্যামোনিয়ার জারণ আমরা বিক্রিয়া বলি অ্যামোনিয়ার জারণ। ঠিক আছে? আমরা কি করে কিউপ্রিক অক্সাইড উত্তপ্ত অবস্থায় কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়াকে নাইট্রোজেনে জারিত করে, নিজে কপারে বিজারিত হয়, সেই সঙ্গে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাতে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়াকে নাইট্রোজেনে জারিত করে। ফলে এই বিক্রিয়াটা হলো অ্যামোনিয়াকে জারিত করার একটা বিক্রিয়া।
মনে থাকবে। তাহলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করা যায়, তাহলে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়াকে নাইট্রোজেনে জারিত করে আর নিজে কপারে বিজারিত হয়। ফলে অ্যামোনিয়ার বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো নিয়ে আমরা কথা বলছি, মনে থাকবে তো। আমরা এর পরের বিক্রিয়া দেখব, খুব ভালো একটা বিক্রিয়া, মনে রাখবে, আলাদা করে মনে রাখার চেষ্টা করবে। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, নেসলার বিকারকের সঙ্গে। নেসলার বিকারক, তো প্রথমে নেসলার বিকারকটা আমরা একটু জেনে নিব। নেসলার বিকারক কাকে বলে? অনেকের জানা থাকতে পারে। নেসলার বিকারক কেমিস্ট্রিতে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বেশ ইম্পর্টেন্ট একটা বিকারক। তো নেসলার বিকারক কাকে বলে? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ K2Hg(I4) হলো যার সংকেত। ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক, মনে থাকবে। তাহলে নেসলার বিকারকের এর পরিচয় কি? কেমিক্যালি এর পরিচয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক, মনে থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই। এই নেসলার বিকারকের সাথে কিন্তু এই অ্যামোনিয়ার বিক্রিয়ায় বাদামি বর্ণের একটা অধক্ষেপ পাওয়া যায়, যাকে মিলন বেস বলে, মিলনস বেস, মনে থাকবে। এবং এই বিক্রিয়াটা আমরা অ্যামোনিয়ার শনাক্তকরণেও ব্যবহার করতে পারি। তাহলে নেসলার বিকারকের ক্ষারীয় দ্রবণের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া সংঘটিত হয় এবং বাদামি বর্ণের একটা অধক্ষেপ পাওয়া যায়। এই নেসলার বিকারক এর ক্ষারীয় দ্রবণের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে এই একটা যৌগ উৎপন্ন হয়, আর সেই সঙ্গে পটাশিয়াম আয়োডাইড হয় এবং জল উৎপন্ন হয়। এই যে যৌগটা উৎপন্ন হলো, এটা একটা বাদামি বর্ণের যৌগ, এবং বাদামি বর্ণের যৌগের অধক্ষেপ পড়ে বাদামি বর্ণের, এবং একে মিলনস বেস বলা হয়। মিলন বেস, মনে থাকবে, মিলন বেস বলা হয়, মিলনস বেস। এটা বাদামি বর্ণের এই বিক্রিয়াটার সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি? একটা টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়া আছে কিনা শনাক্তকরণের কাজে এই বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি। বোঝা গেছে? এই হলো মিলন বেস নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। আমরা অ্যামোনিয়ার অধক্ষেপণ বিক্রিয়া দেখে নেব। বিভিন্ন ধাতুর যে লবণগুলো আছে, সেই লবণগুলো থেকে সেই সমস্ত ধাতুকে অধক্ষিপ্ত করতে পারে বিভিন্ন রঙিন অধক্ষেপণের মাধ্যমে। আমরা এই বিক্রিয়াগুলো একটু দেখে নেব। কিছু কিছু লবণের থেকে অধক্ষেপণ, আমরা অধক্ষেপণ বিক্রিয়া দেখে নেব। অধক্ষেপণ বিক্রিয়া কি তোমরা বলতে পারে মিলন বেসের সংকেত কি বলো তো? মিলন বেসের সংকেত দেখো, অধক্ষেপণ বিক্রিয়া কিছু যেমন Fe+3, যেমন অ্যালুমিনিয়াম+3 লবণের অধক্ষেপণ ঘটায়। এবং বিভিন্ন রঙিন অধক্ষেপ তৈরি হয়। যেমন দেখো ফেরিক ক্লোরাইড, এই ফেরিক ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে, এবং এটা বাদামি বর্ণের একটা অধক্ষেপ। ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। এইভাবে বিভিন্ন যে লবণগুলো আছে, সেই সমস্ত লবণের বিভিন্ন রঙিন অধক্ষেপ কিন্তু অ্যামোনিয়া ফেলতে পারে। এবং এই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা পরীক্ষাগারে যখন অজৈব মূলকের গুণগত বিশ্লেষণ করা হয়, অজৈব মূলক শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই নীতিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধাতব আয়নগুলোকে শনাক্ত করতে পারি। মনে থাকবে? এলে অ্যামোনিয়ার সামগ্রিকভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন যৌগের সঙ্গে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়াগুলো দেখলাম, এবং এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা এবার অ্যামোনিয়ার ব্যবহার দেখে নিব। এই অ্যামোনিয়া
যে কি কাজে অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার ব্যাপক ব্যবহারের দৃষ্টিকোণ থেকে অ্যামোনিয়া কিন্তু ব্যবহার ব্যাপক, এবং সেই ব্যাপক ব্যবহারটা মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যামোনিয়ার ব্যবহার, তো প্রথমত অ্যামোনিয়াকে আমরা হেভি কেমিক্যালস যেমন অস্ট্রাল্ট পদ্ধতিতে, নাম শোনা আছে নিশ্চয়ই, অস্ট্রাল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, সেই সঙ্গে মনে রাখবে সলভে পদ্ধতি, সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট, এই সমস্ত শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। শিল্প প্রস্তুতিতে মনে থাকবে। তাহলে অস্ট্রাল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে এবং সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতির যে শিল্প পদ্ধতিগুলো আছে সেখানে কিন্তু আমরা অ্যামোনিয়া ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা আরও অন্যান্য জায়গায় যদি দেখি অ্যামোনিয়া, আমরা রেফ্রিজারেটর যে হিমঘরে বিভিন্ন সবজি সংরক্ষণে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। মনে থাকবে কথাটা। এই সমস্ত জায়গায় কিন্তু আমরা বহু জায়গায় অ্যামোনিয়া তৈরি করি। এছাড়া অ্যামোনিয়া কি বলতো, ইউরিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট, এই জিনিসগুলো কি বলতো কেমিক্যালি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হলো সার। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার প্রস্তুতিতে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করে আমরা থাকি। দেখতে পাচ্ছ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া, এই সমস্ত সার প্রস্তুতিতে কিন্তু আমরা অ্যামোনিয়াকে ব্যাপক হারে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়াও অ্যামোনিয়া কিন্তু কোথায়, প্লাস্টিক শিল্পে, রাবার প্রস্তুতিতে, রেয়ন প্রস্তুতিতে, এই সমস্ত জায়গায় রাবার প্রস্তুতিতে, প্লাস্টিক প্রস্তুতিতে অ্যামোনিয়াকে কিন্তু ব্যবহার করা হয়। মোটামুটি আরও বহু ব্যবহার আছে অ্যামোনিয়ার। আমরা মোটামুটি তথ্যযুক্ত যে ব্যবহারগুলো, যেমন অস্ট্রাল্ট পদ্ধতিতে, আমরা এখানে ব্যবহারের সাথে সাথে একটা পদ্ধতির সাথে একটা প্রস্তুতির কিন্তু লিঙ্ক খুঁজে পাচ্ছি, তাই কি না? সেই জন্য যেমন সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট তৈরি করা হয়, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, রাবার শিল্পে, প্লাস্টিক শিল্পে। এছাড়া যে আমরা হিমঘর বলে থাকি, কোল্ড স্টোরেজ, সেই জায়গায় সবজি সংরক্ষণে কিন্তু শীতল অবস্থা তৈরি করার জন্য, নিম্ন টেম্পারেচার তৈরি করার জন্য অ্যামোনিয়া আমরা ব্যবহার করে থাকি। এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তোমরা নাইট্রোজেন ঘটিত ইউরিয়া ছাড়া নাইট্রোজেন ঘটিত একটা সারের নাম বলতে পারবে? ইউরিয়া ছাড়া নাইট্রোজেন ঘটিত একটা সারের নাম বলো তো। আমরা আবার দুটো টার্ম একটু দেখে নিব। অ্যামোনিয়া বা নাইট্রোজেন ঘটিত দুটো টার্ম, ছোট্ট ছোট্ট দুটো টার্ম আছে, অনেক সময় দুটো টার্ম। যেমন একটা টার্ম হলো অ্যামানেল, এটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় অ্যামানেল মিশ্রণ। মনে থাকবে। আর একটা মনে রাখবে অ্যামাটল, অ্যামাটল হলো অ্যামোনিয়াম নাইট্রেট আর টিএনটি, এই মিশ্রণটাকে বলা হয়। আর এই দুটো মিশ্রণেই কি বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়, বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়। বোঝা গেছে? ফলে অ্যামাটল আর অ্যামানল, মনে থাকবে কথাটা, অ্যামাটল আর অ্যামানল, এদেরকে বিস্ফোরক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এবং এদের কি, অ্যামাটলের অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ, আর এটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট আর টিএনটির মিশ্রণ। এবং এইভাবে আমরা কি করি, এদেরকে ব্যবহার করে থাকি। বোঝা গেছে? বিস্ফোরক হিসাবে কিন্তু এদের ব্যবহার করা হয়। সবশেষে আমরা অ্যামোনিয়া শনাক্ত করে, একটা টেস্ট টিউবের মধ্যে একটা বর্ণহীন গ্যাসীয় পদার্থ আছে, অ্যামোনিয়া কিনা কি করে বুঝবো বলো তো? অ্যামোনিয়ার শনাক্তকরণটা আমি দেখে নিব। শনাক্তকরণ
বলতে পারবে যে একটা টেস্ট টিউবের, এই টেস্ট টিউবের মধ্যে একটা বর্ণহীন গ্যাসীয় পদার্থ আছে, এটা অ্যামোনিয়া কিনা কি করে বুঝবো? আমরা ভৌত পদ্ধতিতে দেখে নিতে পারি। যেমন এটাতে আমি কি করব, আমি একটা গ্লাস রডের HCl এর মধ্যে চুবিয়ে, গ্লাস রডটা HCl এর মধ্যে চুবিয়ে যদি এর মুখে ধরি, সাদা ধোঁয়া যদি উৎপন্ন হয়, তাহলে আমরা সেটাকে অ্যামোনিয়া বলে শনাক্ত করতে পারি। কারণ অ্যামোনিয়া HCl এর সঙ্গে বিক্রিয়া করে সাদা অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া উৎপন্ন করবে, এটা একটা শনাক্তকরণ। অথবা আমরা আরও অন্য কোনো রাসায়নিক পদ্ধতিতে শনাক্ত করতে পারি ওরকমই, যেমন বলা হলো নেসলার বিকারকের সাহায্যে আমরা শনাক্ত করতে পারি। নেসলার বিকারক যুক্ত করার পর যদি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, মিলন বেশ, তার এই অ্যামোনিয়ার নমুনা অ্যামোনিয়া বলে আমরা শনাক্ত করতে পারি। এছাড়াও আরেকটা শনাক্তকরণের বিক্রিয়া আমি বলছি, সেটা হলো পটাশ হাইড্রোজেন, মনে রাখবে ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড, এর নাম হলো ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এই ক্লোরোপ্লাটিনিক অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড মনে থাকবে কি? অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড, এই যৌগটার নাম হলো অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এই যৌগটা তৈরি হবে যেটা হলুদ বর্ণের। এরকম যদি হলুদ বর্ণের যৌগ তৈরি হয়, তাহলে আমি বুঝবো যে ওই প্রদত্ত নমুনায় কিন্তু কি আছে? অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। মনে থাকবে কথাটা? তো অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড উৎপন্ন হবে, এখানে 6 হবে। এবং মনে রাখবে ক্লোরোপ্লাটিনিক অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায় বা অ্যামোনিয়া থাকে, তাহলে হলুদ বর্ণের অ্যামোনিয়াম ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড উৎপন্ন হবে এবং এই বিক্রিয়াটার সাহায্যে আমি শনাক্ত করতে পারি। সুতরাং কোন একটা নমুনায় অ্যামোনিয়া আছে কিনা বা নমুনাটা অ্যামোনিয়ার কিনা, আমি বেশ কিছু বিক্রিয়া চয়েস করতে পারি। রাসায়নিক বিক্রিয়াগুলো, 1 নম্বর, HCl এ ডুবিয়ে একটা গ্লাস রড যদি ওই বর্ণহীন গ্যাসের সংস্পর্শে ধরার ফলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তাহলে প্রদত্ত নমুনায় অ্যামোনিয়া আমরা ধরে নিতে পারি। কারণ HCl এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সাদা অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া উৎপন্ন হয়। অন্যভাবে আমরা নেসলার বিকারক চয়েস করতে পারি। নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সেক্ষেত্রে বাদামি বর্ণের যৌগ উৎপন্ন হয়। অথবা আমরা ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড যুক্ত করার ফলে যদি হলুদ বর্ণ ধারণ করে, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে প্রদত্ত নমুনাটা অ্যামোনিয়া হতে পারে। এই হলো বিভিন্ন পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির লাসাতের নীতির ভিত্তিতে তাদের ভৌত রাসায়নিক নীতি নিয়ে আলোচনা, কি করে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়ানো যায় এবং অ্যামোনিয়ার ভৌত ধর্ম, বিভিন্ন ধরনের অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়ার ব্যবহার, শেষে অ্যামোনিয়া শনাক্তকরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। ঠিক আছে, তোমরা বলতে পারবে যে অ্যামোনিয়ার সাথে দুটি গ্যাস বিক্রিয়া, আবার আমি বলছি, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন উৎপন্ন হয়। কঠিনটার সংকেত কী হবে বলো তো? তো আজকের আলোচনায় আমরা বিভিন্ন বিষয়, অ্যামোনিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। সব বিষয়গুলো আমার মনে হয় বোঝাতে পেরেছি। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে অ্যামোনিয়ার বিভিন্ন বিষয়ের প্রস্তুতি, ধর্ম এবং ব্যবহার সংক্রান্ত তথ্যগুলো দীর্ঘদিন তোমাদের মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।